এন্ডোটক্সিন লিখছে, আমি নিজেই একটু ইয়েতে পড়ে গেছি যে এক্সোটক্সিন না এন্ডোটক্সিন। ভালো করে আপনাকে মাথায় রাখতে হবে এন্ডোটক্সিন এবং এন্ডোটক্সিন থাকে গ্রাম নেগেটিভের, এই জিনিসটা মাথা খুলে পড়তে হবে, জানতে হবে। তারপরে গ্রাম পজিটিভের কি জিনিস, টিকোইক অ্যাসিড। এন্ডোটক্সিন বলে দিছে কি এক্সোটক্সিন, এরপরে বলছে গ্রাম গ্রাম পজিটিভ বলে দিছে, আসলে হবে গ্রাম নেগেটিভের এন্ডোটক্সিন, এবং গ্রাম পজিটিভের কি হবে, টিকোইক অ্যাসিড। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, ভাইরাল এনভেলপ, ফাঙ্গাল সেল ওয়াল, কোবরা ভেনম, এগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ। দেখেন এখানে কি বলছে, শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি এর কথা বলছে, এখানে শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন এ বলে নাই, বলছে এগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ। চোখ কান খুলে এই জিনিসটা করছে, ইনফিনিটি স্টার, এখান থেকে অসংখ্য প্রশ্ন পরীক্ষাতে আসছে। আমি প্রশ্ন সলভ করার সময় দেখছি যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে যেখানে পরীক্ষায় প্রশ্ন বেশি আসছে সেই জায়গাটা আমি বেশি এমফাসাইজ দিতেছি। আচ্ছা, তারপর দেখেন এই যে কঠিন করে কিভাবে পাথর অ্যাক্টিভেট হলো, আমার এগুলো লাগবে না, পরীক্ষাতে এগুলো আসে না। আমার জানতে হবে কি জিনিস, আমার জানতে হবে এখানে এগুলো কিচ্ছু জানতে হবে না, এখান থেকে আপনার এটা জানতে হবে, এখানে জানতে হবে যে ফাইনাল প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কি। এই যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হইলো, এই কমপ্লিমেন্ট তো সবসময় বডি অ্যাক্টিভেট থাকে না, একটা কমপ্লিমেন্ট গুলোকে অ্যাক্টিভেট করতে হয়, সবসময় প্রিফর্ম থাকে না, তো লিভারে তৈরি হয় এবং ওগুলা যে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন বা ইমিউন রেসপন্সের জন্য তৈরি হয়ে থাকে। ফাইনাল প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট কি, এই এটাকে বলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা মেক। ম্যাথ কি জিনিস মুখস্থ করতে হবে, C5B6789, এটা আপনার নিজের নাম ভুলে গেল, এই জিনিসটা মুখস্থ করতে হবে, C5B6789, এটাকে বলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই জিনিসটাকে জানতে হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি করে সেটা জানতে হবে। তারপরে দেখেন প্রোডাকশন অফ কমপ্লিমেন্ট কি, বাই প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। দেখেন কাহিনীটা কি বলছে, ফাইনাল প্রোডাক্ট কি, কমপ্লিমেন্ট কেন অ্যাক্টিভ তৈরি হয়, কমপ্লিমেন্ট তৈরি হবে হচ্ছে আপনার মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করার জন্য, আসল উদ্দেশ্য হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর বাই প্রোডাক্ট হিসেবে এখানে কিছু কিছু জিনিস তৈরি হবে, এই বাই প্রোডাক্ট গুলাও কিন্তু পরীক্ষাতে আসে, আপনি ভালো করে চোখ কান খুলে পড়বেন যে এটা বাই প্রোডাক্ট, আর মেইন হচ্ছে আপনার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। আচ্ছা, তাহলে দেখেন এনাফাইলিটক্সিন, এনাফাইলিটক্সিনের মধ্যে কারা আছে শুধু নামটা দেখবেন, তারপরে আপনি কেমোটেক্সিস কারা করে নামটা দেখবেন, অপসোনাইজেশন কারা করে নাম দেখবেন, ইনফ্লামেশন, সেল লাইসিস, অ্যাক্টিভেশন অফ বি লিম্ফোসাইট, রিমুভিং হার্মফুল ইমিউন কমপ্লেক্স, সবগুলোর নাম পড়বেন, এবং কোনটার মধ্যে, এগুলো তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কেমোটেক্সিস কে করে, অপসোনাইজেশন কে করে, এনাফাইলিটক্সিস কে করে, আর হচ্ছে সেল লাইসিস, সেল লাইসিস আমাদের এডিসিসি করে, কারণ মেমব্রেনটা কমপ্লেক্সের মধ্যে। এই জয়টা জিনিসের ভিতরে ভিতরে দেখবেন যে কারা কারা আছে, আর বাকিগুলো শুধু নাম পড়াই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এইটুক পড়লেই যথেষ্ট। আচ্ছা, আচ্ছা, এখন দুঃখে মানে অনেক কষ্ট লাগতেছে বলার জন্য, কিন্তু এই জিনিসটা থেকে কমপ্লিমেন্ট অ্যাসোসিয়েটেড ডিজিজের নাম পরীক্ষাতে আসছে। এখন এই জিনিসটা বলার আগে আমি বলবো যে আমাদের ভাইয়া একজন, আমাদের মডারেটর ভাইয়া কিন্তু মেন্টর ভাইয়া আমাদেরকে বলছিল না যে কিভাবে পড়তে হবে ডিপ্লোমা রেসিডেন্সির জন্য, উনি বলছিলেন কিন্তু যে কত পার্সেন্ট প্রশ্ন কঠিন, 50% প্রশ্ন সহজ আসে, 25% প্রশ্ন একটু ওইটা থেকে চারটা আনসার করা যায়, তারপরের মধ্যে তিনটা আনসার করা যায়, তারপরের মধ্যে দুইটা আনসার করা যায়, তারপর চার পাঁচটা প্রশ্ন থাকে তার একটা আনসার করা যায় না। ওই এইগুলো হচ্ছে এরকম টাইপের প্রশ্ন, বুঝছেন। সহজ জিনিস আমরা পড়বো, ওই যে আমাদের এখানে অ্যাক্টিভ ইমিউনিটি আছে, প্যাসিভ ইমিউনিটি আছে, তারপরে ইনহেরিট এবং হিউমারাল আছে, এত সহজ সহজ জিনিস আমি যেটা থেকে সহজে মার্কস তুলতে পারবো, পরীক্ষাতে বেশি আসে, ওইগুলা পড়বেন নাকি ইমিউন ডিসিজের এইগুলোর নাম, এই যে এগুলো কি মানুষের পক্ষে মনে রাখা সম্ভব, এই C1 এর মধ্যে কি আছে, C2 এর মধ্যে কি আছে, এগুলো কি মনে রাখা সম্ভব, এগুলো আসলেই মনে রাখা সম্ভব না। তো এইগুলো যদি আপনার হাই মেমোরি পাওয়ার থাকে, আমার তো মেমোরি পাওয়ার খুবই খারাপ, আপনার হাই মেমোরি পাওয়ার থাকে, পরীক্ষাতে কিন্তু এটা আসে, আপনি এটা পড়তে পারেন। আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে আমি এটা পড়বো না, পরীক্ষায় একটা দুইটা প্রশ্নের জন্য আমি কিন্তু আটকে যাবো না, একটা দুইটা প্রশ্ন না পারলে হবে, সত্তর জায়গায় দিব, দুইটা তো হয়ে যাবে, বুঝছেন। আপনি কিন্তু এটা কিন্তু পরীক্ষাতে আসে, আমি দিয়ে দিলাম ভাই একটা স্টার, পরীক্ষাতে আসছে, এখান থেকে প্রশ্ন আপনারা পড়ে নেবেন, আর যদি চান তাহলে নাও পড়তে পারেন। আচ্ছা, বুঝছেন। অপসোনাইজেশন, দেখেন অপসোনাইজেশন মানে কি, অপসোনাইজেশন মানে হচ্ছে দেখেন আমার একটা ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজটা কি করে একটা প্যাথোজেনকে ধরে খেয়ে ফেলে, ধরে কি করে, আমার একটা আমি একটা ছবি দেখাই, ছবি আপনার জন্য আমি কত কিছু রেডি করে রাখছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি আসলে সব দেখাইতে পারতেছি না, আমাকে যদি আরো মানে আমি যদি এক্সট্রা ক্লাস নিয়ে বলতে পারতাম তাহলে আমি আমি আমার নোট থেকে যা যা পড়ছিলাম সব বলতে পারতাম, কিন্তু আমি সব বলতে পারছি না, এত লম্বা ক্লাস কিন্তু আপনারা থাকবেন না কেউ। আচ্ছা, এই যে দেখেন আপনার এইটা হচ্ছে আমার একটা ম্যাক্রোফেজ ভাইয়া, এই ম্যাক্রোফেজ ভাইয়া কি করলো, এই যে একটা ফরেন পার্টিকেলকে
আর লাইসোসোম কি করে ফিউজ হয়ে যায়। ফিউজ হওয়ার পরে কি হয়, লাইসোসোমের ভিতর যে লাইটিক প্রোডাক্ট গুলো থাকে ওরা কি করে এই যে আমার ফরেন পার্টিগুলোকে ভেঙে ভেঙে অনেকগুলো টুকরা বানায়, টুকরা টুকরা করে তারপরে কি করে আমার ম্যাক্রোফেজ সেটাকে বের করে দেয়। এই হচ্ছে ফেগোসাইটোসিস বা ইটিং প্রসেস। এখন এই যে আমার যে ফেগোসাইটিক প্রোডাক্টটা এইটাকে একটা ম্যাক্রোফেজ নর্মালি যতটুকু পরিমাণে যতটুকু দ্রুত গিয়ে খেয়ে ফেলতে পারবে, আমার ওই যে প্রোডাক্টের বাহিরে আমি যদি কিছু জিনিস এরকম করে লাগাই দিতাম তাহলে ম্যাক্রোফেজ আরো তাড়াতাড়ি গিয়ে ভালোভাবে খাইতে পারত। যেমন যেমন কি আমরা যখন খুব নর্মাল ভাবে কোথাও যাই তখন আমাদের আমাদের দেখে মানে কি বলবো সবাই কিন্তু আমাদের দিকে অতটা মানে কি বলবো মানে এই কথাটা শুনতে খারাপ লাগলো, ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক যে কোনো একটা বাচ্চা ধরো একটা বেবি হোক, সেই বেবিটাকে আপনি যদি একটা নোংরা জামা কাপড় নিয়ে বা নর্মাল ভাবে নিয়ে যান কত খুব বেশি একটা মানুষ কিন্তু বাচ্চাটাকে আদর করতে সাধারণত আসে না। হ্যাঁ, কিন্তু দেখা যাবে ওই বাচ্চাটাকে যদি আপনি কিউট ড্রেস পরান, একটা পুতুলের মতো ড্রেস পরান, একটা একটা কি বলে এটাকে ধরেন একটা টাইগারের ড্রেস পরান, তাহলে অনেক মানুষ এসে অনেক প্রশংসা করবে এবং সবাই অ্যাট্রাক্টেড হবে ওই বাচ্চাটার দিকে, বাচ্চাটার কাছে চলে আসবে। এই যে বাচ্চাকে আপনি একটা টাইগারের ড্রেস পরায়ে অ্যাট্রাক্ট করলেন, একটা মানে একটা সুন্দর একটা ড্রেস বা একটা কিছু সফট কিছু কোজি কোজি কিছু দিয়ে অ্যাট্রাক্ট করলেন, এই জিনিসটার নামই হচ্ছে অপসোনিন। এবং এই যে আপনার অপসোনিনকে দেখে বা সুন্দর একটা বাচ্চাকে সুন্দর একটা পুতুল ড্রেস দেখে সবাই দৌড়ে আসলো বাচ্চাটার কাছে, এই জিনিসটাই হচ্ছে অপসোনাইজেশন। তাইলে ফরেন পার্টিকেলকে আপনি কিছু অপসোনিন দিয়ে কোট যদি করাইতে পারেন তাইলে ম্যাক্রোফেজ আপনার দিকে বেশি অ্যাট্রাক্টেড হবে। আপনি প্লিজ আবার কি করাবেন ক্লাসটা? আপু কোনো সমস্যা নাই, আপু তো এই ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নাই। এই যে অপসোনিন এরা হচ্ছে সেই আপনার বাচ্চার পুতুল বাচ্চার সুন্দর ড্রেসটা, এটা কি এফসি পোর্শন অফ দ্য ইমিউনোগ্লোবুলিন জি কমপ্লিমেন্ট। ইমিউনোগ্লোবুলিনের মধ্যে এফসি পোর্শন অফ দ্য ইমিউনোগ্লোবুলিন জি কমপ্লিমেন্টের মধ্যে আছে C3b, তাছাড়া আছে সিআরপি এবং কালেকটিন। সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে ইনফিনিটি স্টার দিয়ে। আচ্ছা, তাইলে অপসোনিন কি করে? অপসোনাইজেশন করে। অপসোনাইজেশন রেফার্স টু অ্যাটাচমেন্ট অফ মলিকুল টু দ্য সারফেস অফ ফেগোসাইট বাই the help of some special molecule. আচ্ছা, আচ্ছা এই যে আমি বললাম ফেগোসাইটটা কি, ফেগোসাইট হচ্ছে আপনার ওই যে সুন্দর একটা বেবিটা, ওই বেবির গায়ে যে আপনার এই সকল অ্যান্টিজেন গিয়ে যখন যুক্ত হবে এই প্রসেসটাকে বলে অপসোনাইজেশন। এবং অপসোনাইজেশন করলে কি হয়? ফেগোসাইটোসিস তাড়াতাড়ি হয়। এই যে এখানে লেখছে দেখেন, হ্যাঁ কি বলছে, এ ডাজ হেল্প ফেগোসাইটোসিস অফ দ্য ফরেন পার্টিকেল ইজিলি। এটাই হচ্ছে অপসোনাইজেশন, বুঝাই ফেললাম। তারপর দেখেন খুব 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 ইম্পর্টেন্ট ইনফিনিটি, যত মনের যত ইনফিনিটি স্টার আছে সব ইনফিনিটি স্টার আপনি এখানে দিয়ে দেন হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের মাধ্যমে। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যে আমার 4টা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আছে সেই 4টা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, এরকম হতেই পারে না। আচ্ছা, আমরা একটু আগে কি বললাম, আমার যে মানে কি বললাম একটু আগে বললাম যে আমার ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি বা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি সেল মেডিয়েটেড আর্ম দিয়ে হয়, আর বাকি সকল হাইপার সেন্সিটিভিটি হচ্ছে হিউমোরাল আর্ম দিয়ে হয়। এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, আমাদের ফরজ কাজ হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি সম্পর্কে একটু ভালো করে জানা। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে দেখেন কি হয়, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির আরেকটা নাম হচ্ছে অ্যানাফাইলেক্সিস। এখানে কি হয় জানেন, এটা হচ্ছে রেপিডলি ডেভেলপিং অ্যানাফাইলেক্সিস। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি হচ্ছে রেপিডলি ডেভেলপিং ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, যেটা উইদিন মিনিটে হয় আফটার কম্বিনেশন অফ অ্যান্টিজেন উইথ ইমিউনোগ্লোবুলিন ই অন দ্য সারফেস অফ দ্য মাসেল। আচ্ছা, এত কঠিন করে না বলে আমি যদি বলি, আপনি একটু আমার গল্পটা শুনেন। একটা অ্যালার্জেন আপনার শরীরে আসলো, ধরেন এই একটা অ্যালার্জেন আপনার শরীরে আসলো, আসার পরে কি করলো, ওই অ্যান্টিজেনের এগেইনস্টে আপনার বডি কি করলো, ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করে রাখলো। হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়ে গেছে। এখন ওই ইমিউনোগ্লোবুলিন ই গুলা কোথায় লাগবে, কোথায় যাবে? এই ইমিউনোগ্লোবুলিন ই গুলা কি করবে, এরকম করে মাস্ট সেল থাকবে, মাস্ট সেল এবং বেজোফিলের গায়ে ইমিউনোগ্লোবুলিন এটা এভাবে এভাবে করে বসে থাকবে, বুঝছেন? মাস্ট সেল এবং বেজোফিলের গায়ে ইমিউনোগ্লোবুলিন এটা এভাবে বসে থাকবে। তারপর আপনার বডিতে যখন সাবসিকুয়েন্টলি ওই শয়তানটা আবার আসবে, এসে কি করবে, ইমিউনোগ্লোবুলিন ই এর সাথে বসে যাবে, যেহেতু অ্যান্টিবডির গায়ে অ্যান্টিজেনের গায়ে অ্যান্টিজেন এসে বসবে, যেই এখানে এসে সাবসিকুয়েন্ট এক্সপোজারে বসবে
টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির কাহিনীগুলো ঘটবে। কাহিনীগুলো কি আসলে আপনি লিখে রাখতে পারেন। ভেসোডাইলেশন হবে, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি হবে এবং কন্ট্রাকশন অফ দা স্মুথ মাসেল হবে। বুঝছেন? এই যে আমার অ্যালোভেরাতে অ্যালার্জি হয়, আমি হচ্ছে সেদিন ভাবলাম যে আচ্ছা আমি একটু অ্যালোভেরা জেল লাগাই দেখি। আমি জাস্ট লাগাইতে পারি নাই, জাস্ট একটা মিনিট হয়েছে আমার হচ্ছে আমার ঠোঁটে মুখে চারিদিকে হচ্ছে আমার ইডিমাটাস হয়ে গেছে। হ্যাঁ, এই যে কি হয়েছে, এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হয়েছে। কি হয়েছে, আমার মুখের জায়গায় জায়গায় টেস্টোডাইলেটেশন হয়েছে, ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে গেছে, সেই কারণে আমার মুখে জায়গায় জায়গায় ইডিমাটাস ফ্লুইড বা মানে চুলকানি শুরু হয়েছে। কেন চুলকানি শুরু হয়েছে? একটু আগে আমরা বললাম না যে মাস্ট সেল এবং বেসোফিল ডিগ্রানুলেশন হবে, হওয়ার পরে কি হবে, হিস্টামিন সেরোটোনিন এই জিনিসগুলো রিলিজ হবে। হিস্টামিন রিলিজ হয়েছে, এই জন্য আমার মুখে চুলকানি শুরু হয়েছে। বেসোডাইলেটেশন ভাস্কুলার পারমিয়েবিলিটি হয়েছে দেখে আমার মুখ ফুলে গেছে। জাস্ট আমি অ্যান্টিহিস্টামিন খাইছি এবং অ্যান্টিহিস্টামিন খাওয়ার পরে আমার পরে কমে গেছে। এইটাই হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। আপনার জন্য আপনি সবকিছু ভুলে যাবেন, কিন্তু আপনাকে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পল আপনাকে ঘুমের মধ্যেও পারতে হবে। এইটা না পারলে আপনি শেষ। এখানে দেখেন এই পরীক্ষাতে অনেক সময় ঘুরে ফিরে বলে যে সিস্টেমিক লোকাল লোকাল আর সিস্টেমিককে ভাগ করে দিবে, বলবে যে লোকাল অ্যানাফাইলেক্সিসের উদাহরণ বলো। তখন আপনি আপনাকে বলবে কি এইটা এবং এটা সব এক করে দিবে। তখন আপনাকে কিন্তু সবগুলোতে মানে ট্রু দিলে হবে না। এই যে সিস্টেমিক অ্যানাফাইলেক্সিসের যে উদাহরণগুলো আছে পেনিসিলিন, এটিএস এবং অ্যানাফাইলেক্সিস সবাই বি এবং কি এই যে ভেনমের মাধ্যমে, এই জিনিসগুলোকে কিন্তু আপনি জাস্ট সবগুলো তো মুখস্থ করবেন, এর মধ্যে লাস্টের তিনটা যে সিস্টেমিক, এই জিনিসটা একটু মনে রাখবেন। এটা আমি একটা এমসিকিউ পাইছি যে সিস্টেমিক অ্যানাফাইলেক্সিস বলছে এবং এখান থেকে সব উদাহরণ দিছে, একটা কঠিন প্রশ্ন ছিল, এগুলাকে বাদ দিতে হবে। এগুলা হচ্ছে লোকালের, এই যেখানে দেখেন সুন্দর করে লেখা আছে লোকাল, আর এটা দেওয়া আছে সিস্টেমিক। আচ্ছা, আর দেখেন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির উপরে ভিত্তি করে দেখেন কি টেস্ট গুলো করছে, স্কিন টেস্ট, তারপর রেডিও অ্যালার্গো জরভেন্ট টেস্ট বা রাস্ট টেস্ট এবং পিকে টেস্ট। এই টেস্টগুলোর নাম মনে রাখতে হবে, খুব অল্প জিনিস। আপনার শুধু মনে রাখতে হবে বেসোফিল মাসেল ডিগ্রানুলেশন হয়, হিস্টামিন সেরোটোনিন রিলিজ হয়, বেসোডাইলেটেশন হয়, ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যায়, কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল হয় এবং মেডিয়েটর হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ই। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি সম্পর্কে এই ফরজ অংশটুকু আমাকে কিন্তু মনে রাখতেই হবে। বাকিগুলোকে একটু কম মনে রাখলেও এটাকে বেশি বেশি করে মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষার সময় বারবার পরীক্ষাতে আসে। আচ্ছা, টাইপ 2 হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনের মধ্যে মেইন মেডিয়েটর কি, ইমিউনোগ্লোবিলিন জি এবং ইমিউনোগ্লোবিলিন এম। ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখেন অ্যান্টিজেন, এখানে কি বলছে দেখেন, অ্যান্টিজেন মাস্ট বি বাউন্ড টু সেল সারফেস। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। একটা জিনিস দাঁড়ান, এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। হ্যাঁ, টাইপ 1 যেমন তার নাম বলছে অ্যানাফাইলেক্সিস, টাইপ 2 হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, টাইপ 3 কে বলতেছে কি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। তাইলে এটা অ্যান্টিবডি মেডিয়েটেড কেন? ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবিউলিন এম হচ্ছে তার মেডিয়েটর। আচ্ছা, যেখানে অ্যান্টিবডি আছে সেখানে তো অ্যান্টিজেন লাগবে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্টিজেন গুলা কিন্তু সব সময় সেল সারফেসের মধ্যে আটকানো থাকবে। এটা খুব ভালো করে মাথায় রাখুন যে সেল সারফেসে লাগানো থাকবে। আর টাইপ 3 এর মধ্যে কি থাকবে জানেন? ইমিউনোগ্লোবিউলিন গুলাও প্লাজমাতে ভাসতে থাকবে, অ্যান্টিজেন গুলাও প্লাজমাতে ভাসতে থাকবে। একটু পরে আমরা টাইপ 3 তে যাচ্ছি। তাহলে এই যে দেখেন এখানে একটা বাউন্ড একটা ফ্রি, এইটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট। তারপরে দেখেন এই যেখানে বলে দিছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিস, এখানে কতগুলো নাম বলছে, এই নামগুলো একটু পারলে পড়বেন, অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপরে দেখেন এখানে উদাহরণ তো নিউমোনিক দিয়ে বলেই দিছে, খুব সুন্দর করে নিউমোনিক দিয়ে বলে দিছে। এইটা হচ্ছে আপনাকে ইনফিনিটি স্টার দিয়ে একদম মুখস্থ, আমি তো একদম মুখস্থ পারতাম, একদম ঘুমের মধ্যেও পারতাম, আপনাকেও এরকম ঘুমের মধ্যে পারতে হবে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, কোনোভাবেই কোনো এক্সকিউজ দিয়ে এটা মনে না রাখলে হবে কি না আপু, এই কথা কিছুতেই বলা যাবে না। এটা হচ্ছে এই ইমিউনোলজি বইয়ের মধ্যে মানে শীটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, এখানে দেখেন এটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। কেন ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড বলতেছে জানেন? কারণ এখানে অ্যান্টিবডি গুলাও ভাসতে থাকে, অ্যান্টিজেন গুলাও প্লাজমার মধ্যে ভাসতে থাকে, কোনোটাই ফিক্স থাকে না, এইটা মাথায় ঢুকান। তারপরে প্লাজমার মধ্যে যখন অ্যান্টিবডি অ্যান্টিজেন ভাসতে থাকে তারা মিট করে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন মিট করে তখন কি তৈরি হয়? ইমিউন কমপ্লেক্স তৈরি হয়। আর এই ইমিউন কমপ্লেক্স অ্যাবনর্মাল জায়গায় গিয়ে ডিপোজিশন হয়ে যে হাইপার সেন্সিটিভিটিটা করে
সেটাকেই বলতেছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি বা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। শেষ, আর এর থেকে বেশি কিচ্ছু লাগবে না। এখানে দেখেন আগে বলছে কি মেন মেডিয়েটর কি বলছিল, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম। এই দেখেন চোখ খুলে পড়তে হবে এইটা। আর এখানে দেখেন মেন মেডিয়েটর কি বলছে, মেন মেডিয়েটর বলছে ইমিউন কমপ্লেক্স। এই জিনিসটা কিন্তু আপনাকে ভুলে যাওয়া চলবে না। তারপরে হচ্ছে দেখেন সুন্দর করে শার্প দিয়ে মনে রাখাই দিচ্ছে, খুব সুন্দর করে মনে রাখতে হবে, শার্প শার্প শার্প, খুব শার্প ভাবে শার্প জিনিসটা মনে রাখতে হবে। মানে এটাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে 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 লিখে। আর তাছাড়া লাঞ্চ দিয়ে যেগুলো আছে সেগুলো তো খুব সহজে আপনার মনে থাকে। এই জিনিসগুলো লিখে লিখে একদম লিখে লিখে একদম মাথার ভিতরে সেট করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ দা আর্থ্রাস রিঅ্যাকশন এবং সেরাম সিকনেস, এই দুটো জিনিসকে আপনাকে পড়তে হবে। আর্থ্রাস রিঅ্যাকশন, এই যে দেখেন এখানে দেখেন আর্থ্রাস রিঅ্যাকশন এবং সিরাম সিকনেস, ওরা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। এই টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির মধ্যে আর্থ্রাস রিঅ্যাকশন এবং সেরাম সিকনেস সম্পর্কে একটু পরীক্ষাতে কখনো কখনো প্রশ্ন অনেক কঠিন হলে চলে আসতে পারে। খুব বেশি যদি আপনি মনে না রাখতে পারেন তাইলে আপনি একটু মনে রাখবেন যে আর্থ্রাস রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, আর সেরাম সিকনেসের মধ্যে অ্যান্টিজেন বেশি থাকবে। বুঝছেন, আর্থ্রাসে কি থাকবে এটা কিভাবে মনে রাখবেন জানি না, মনে রাখতে হবে। আর্থ্রাসে অ্যান্টিবডি বেশি থাকবে, সেরাম সিকনেসে অ্যান্টিজেন বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কখন ডেভেলপ করবে? আর্থ্রাসটা দেখেন কই গেল আর্থ্রাস, আর্থ্রাস দাঁড়ান এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু লিখে দেখাই দিই, আপনি আমার সাথে একটু একটু আমি এখানে লিখে দিচ্ছি, আপনি এখানে আমার সাথে একটু পড়ে ফেলেন এটা। আচ্ছা দেখেন আমি এখানে একটু লেখাই দিই। হ্যাঁ, এই যে দেখেন আর্থাস বানান কেমনে, ARTHUS মনে হয়, আর্থ্রাস আর হচ্ছে সিরাম সিকনেস। আর্থ্রাসের মধ্যে কি থাকে, আর্থ্রাসের মধ্যে হচ্ছে অ্যান্টিবডি বেশি থাকে, আর এখানে কি থাকে অ্যান্টিজেন বেশি থাকে। কখন ডেভেলপ হয়? মাল্টিপল এক্সপোজার অফ অ্যান্টিজেন, এখানে লিখবেন যে মাল্টিপল এক্সপোজার অফ অ্যান্টিজেন তারপরে তৈরি হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল এক্সপোজার, সিঙ্গেল, এস ফর সিরাম সিকনেস, এস ফর সিঙ্গেল এক্সপো অফ অ্যান্টিজেন। হ্যাঁ, এই যে এতটুকু হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপর একটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে লোকালাইজড থাকবে আর এটা হচ্ছে জেনারেলাইজড হবে, জেনারেলাইজড হবে। এইটুকু পড়লেই আপনার কাজে দিয়ে দিবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এক্সাম্পল পড়তে পারেন। এটা হচ্ছে লাংস যুক্ত যেগুলো থাকবে সেগুলো সেগুলো হচ্ছে আর্থ্রাস রিঅ্যাকশনে হবে। আর সিরাম সিকনেসের মধ্যে যে এটিএস মানে অ্যান্টিসেরাগুলা থাকবে। বুঝছেন, অ্যান্টিসেরাগুলা। আচ্ছা আচ্ছা, আপনি এটা আমি কিন্তু একটা একটা টেকনিক্যালি মনে রাখছিলাম কিভাবে জানেন, এই যে আর্থ্রাস রিঅ্যাকশনের উদাহরণ হচ্ছে কি লাংস গুলা দিয়ে, এই যে ফার্মার লাং, এই লাং সেই লাং থাকে না, ফার্মার্স গুলা কি হয়, ফার্মার্সরা হচ্ছে যে পার্টিকেলের মানে ও যে হেই পার্টিকেল গুলো, যে ফসলের যে পার্টিকেল গুলোর সাথে এক্সপোজার কি হয়, রিপিটেড এক্সপোজার হয় না, এই জন্য দেখেন এখানে লেখা আছে মাল্টিপল এক্সপোজার। হ্যাঁ, আর আপনার সিরাম সিকনেস কখন হয়, সিরাম সিকনেস হবে অ্যান্টিসেরা দিলে, এইভাবে মনে রাখবেন সিরাম সিকনেস হয় অ্যান্টিসেরা দিলে, যে কোনো সিরাম দিলে বা অ্যান্টিসেরা এটিএস দিলে। তাহলে সিরাম আপনি এটিএস কতবার দেন, প্রত্যেকদিন দেন না, সিঙ্গেল এক্সপোজারে দেন। তাইলে এখানে মনে রাখবেন সিঙ্গেল এক্সপোজার দিয়ে হয়। তারপর ফার্মার লাংস দেখেন লাংসের মধ্যে সমস্যা করে, তাইলে এটা হচ্ছে লোকালাইজড। আর সিরাম মানে আপনার এটিএস এ যদি অ্যালার্জি হয় বা এটিএস এর হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হয় সেটা হবে জেনারেলাইজ। একটু আপনি যদি আর্থ্রাস রিঅ্যাকশনের মধ্যে ফার্মার লাং আর সিরাম সিকনেসের মধ্যে এটিএসটা মনে রাখতে পারেন, বাকি অপশনগুলো আপনি বানাইতে পারবেন। যেমন সিরাম সিকনেসের মধ্যে কি হয়, সিঙ্গেল এক্সপোজার হয়, জেনারেলাইজ হয়। আর ফার্মার লাংসটা লোকালাইজ, কারণ লাংসে হয় এবং ফার্মার প্রত্যেকদিন এক্সপোজড হয়, তাহলে মাল্টিপল এক্সপোজার। এর থেকে সহজ করে আমি আসলে মানে এই কঠিন জিনিসটা আমার অনেক কঠিন লাগতো, আর্থ্রাস এবং সিরাম সিকনেস আমি এভাবে সহজ করে পড়ছি। আপনাদের কি সহজ লাগছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, কিভাবে জানতে হয়, প্রশ্ন কঠিন হলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, আদারওয়াইজ এক্সাম্পল এসেই কুল পায় না। বুঝছেন, এক্সাম্পল এসেই কুল পায় না। তারপর টাইপ 4 হাইপার সেনসিটিভিটি, এই যে টাইপ 4 হাইপার, আমি শুরু থেকে বলে আসতেছি, তা একমাত্র টাইপ 4 হাইপার সেনসিটিভিটি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে তৈরি হয়। এবং এক্সাম্পল অফ টাইপ 4 হাইপার সেনসিটিভিটি ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি বলছি যে আমার হচ্ছে যে সহজ সূত্র, আমি কিছু সূত্র বানাইছি, ওই সূত্রটা আমি আপনাদেরকে
দিয়ে দিব, এখন সূত্র পড়ায় সময় নষ্ট করে লাভ নাই। এটাকে আপনি মানে হাইপার সেন্সিটিভিটি থেকে প্রত্যেকটা জিনিসকে আপনি ইনফিনিটি স্টার দিয়ে দিবেন, ইনফিনিটি স্টার দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে পরের পৃষ্ঠায় আসেন। এখান থেকে কি পড়বেন? এখান থেকে শুধু পড়বেন যে কোনটা কতটুকু সময়ে হয়। হ্যাঁ, ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি কিন্তু ততটা ডিলেডও না, এটা আমার সবসময় মাথায় থাকে যে ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি কিন্তু ততটাও ডিলেড না, তার থেকেও ডিলেড আছে। এই দেখেন 2 থেকে 3 সপ্তাহ, এটা হচ্ছে 2 থেকে 3 দিন। এটা একটু মাথাটা খুলে পড়বেন, আপনি তো পড়বেনই, আমি আপনাকে ধরাই দিলাম যে ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি কিন্তু ততটাও ডিলেড না। এই জিনিসটা একটু পড়ে ফেলবেন, এতটুকু জাস্ট কোনটা কতটুকু সময় হয় এই দিক থেকে প্রশ্ন আমি পরীক্ষাতে আসতে দেখি নাই। আচ্ছা, তারপর আপনি চলে আসেন। আচ্ছা, এইখানে এটা লাগবে না। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে অ্যানাফাইলাক্সিস বা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি কি সাইন সিম্পটম, এই জিনিসটা একটু আপনারা দেখতে পারেন, রিডিং হিসেবে দেখতে পারেন। আপনারা আমি জানি আপনারা এটা পারেন। অ্যানাফাইলাক্সিসের ফিচার কি কি এই জায়গাটা থেকে আপনি একটু দেখতে পারেন এটা। আচ্ছা, তারপরে আমরা এমএসসি তে আসি। এমএসসি সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি। এমএসসি মেজর এমএসসি এই যে এমএসসি ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 3 কি 3 হচ্ছে। আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, খুবই খুবই খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কি পড়বেন? এখান থেকে কি পড়বেন দেখেন, এটা হচ্ছে শর্ট টার্ম, একদম শর্ট টার্মকে দাগাই ফেলেন। শর্ট টার্ম অফ ক্রোমোজোম 6, এই লাইনটা ভোলা যাবে না। সব ভুলে গেলেও যদি কিছুই পড়তে না চান, শর্ট টার্ম অফ ক্রোমোজোম 6 এইটুক পড়লেও চলবে। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে ক্লাস্টার অফ জিন, এটা কিন্তু সিঙ্গেল জিন না। শর্ট টার্ম অফ ক্রোমোজোম 6 হচ্ছে ক্লাস্টার অফ জিন। কিভাবে মনে রাখবেন ক্লাস্টার অফ জিন? কারণ এই যে এমএইচসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স প্রত্যেক মানুষের মধ্যে অনেক অনেক আলাদা, কারোর সাথে কার মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স মিল নাই। আচ্ছা, এই জন্য এটা হচ্ছে ক্লাস্টার অফ জিন দিয়ে তৈরি। এবং এখানে দেখেন একটা কি বলছে, ভেরি ডাইভার্স কথাটাকে দাগান। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে যে জিনের মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, এটা প্রত্যেকটা মানুষে এতটাই ভেরি করে, যার কারণে আমরা একজনের অর্গান আরেকজনকে দিয়ে দিতে পারি না। তাহলে আমরা দেই কিভাবে? আপনার মনে প্রশ্ন যাবে যে এতই যদি ডাইভার্স হয় দেই কিভাবে? আমরা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কিন্তু এই যে আমরা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 পড়তেছি এতেই সীমাবদ্ধ না। প্রত্যেক দিন আজকেও হয়তো গবেষণার মাধ্যমে কিছু মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বের হচ্ছে। কিন্তু আমরা কি করি, দুইটা মানুষের যখন অর্গান আমরা একজন আরেকজনকে অর্গান দেই, তখন মেজর জিনিসগুলোকে আমরা মিলাই। মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মধ্যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাদেরকে আমরা মিলাই। তারা যদি কিছুটা কাছাকাছি মিলে যায়, তখন আমরা অর্গান ডোনেশন দিয়ে ট্রাই করতে পারি। ডোনেশন করলে, ট্রান্সপ্লান্ট করলে যে সাকসেসফুল হবে তা না, কিন্তু আমরা ট্রাই করতে পারি কিছুটা মিলে গেলে। কেন আমাদের একজনের অর্গান আরেকজনের সাথে মিলে না? কারণ হচ্ছে ক্লাস্টার অফ জিন এরা ভেরি ডাইভার্স জিনিস তৈরি করে এবং একজনের সাথে আরেকজনের এই ছেলে বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স মিলে না। আচ্ছা, এই ছেলে মানে কি? হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন, এটাকে আগে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন বলা হতো। ইনফিনিটি স্টার দিয়ে দাগবেন এটা ইনফিনিটি স্টার। দেখেন এই যে ক্লাস 1 এর মধ্যে এবিসি আছে, 2 এর মধ্যে কি কি আছে এবং 3 এর মধ্যে কি কি আছে। আচ্ছা, MHC class 1 present in all nucleated cell। দেখেন আমি একটা কথা এক্সট্রা কথা লিখেন, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 located in all nucleated cell including লেখেন including antigen presenting cell and platelet, excluding ওইখানে লেখাই আছে including antigen presenting cell এবং platelet, excluding mature RBC, এটা লিখে রাখেন excluding mature RBC including platelet and antigen presenting cell। এখানে গোলমাল লেগে যায় আমাদের। আচ্ছা, এর ক্লাস 2 কার মধ্যে থাকে? ক্লাস 2 থাকে হচ্ছে antigen presenting cell এ রেস্ট্রিক্টেড, আর কারো থাকে না। কার থাকে? ম্যাক্রোফেজ, বি সেল, ডেনড্রাইটিক সেল। আমি কি বলছিলাম, সবার আগে কোন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আপনার কাছে আসে? কাজ করতে থাকে ডেনড্রাইটিক সেল সবার আগে কাজ করে। কেন? সে স্কিন এবং মিউকাস মেমব্রেনের নিচে ডালপালা মেলে বসে থাকে। আর সবচেয়ে বেশি কাজ করে কে? সবার আগে কাজ না করলেও সবচেয়ে বেশি কাজ করে কে? ম্যাক্রোফেজ। শেষ। আচ্ছা, ক্লাস 3 সম্পর্কে আপনি কি পড়বেন? এই ভিতরে একটু এগুলো আসলে এরকম ভাবে পরীক্ষাতে আসে না। এখানে আপনি পড়বেন যে এটা সলিউবল, এই বাকিরা সলিউবল না, এইটা যে সলিউবল এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কথা। সলিউবল হওয়ায় সে সেল সারফেসে এক্সপ্রেস হতে পারে না, এইটাই হচ্ছে এখানে কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার মেইন কথা। শেষ। আচ্ছা, আপনারা এখান থেকে রিডিং করতে পারেন এই যে অ্যান্টিজেন রিকগনিশন, তারপরে ইম্পর্টেন্ট ট্রান্সপ্লান্টেশন, তারপরে অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ, এই জিনিসগুলো পড়তে পারেন। এগুলো আমি পরীক্ষাতে এরকম ভাবে আসতে দেখি নাই। রিডিং করবেন কি কি কাজ করে। তারপরে ক্লাস 1 এবং ক্লাস 2 এর মধ্যে আপনি পার্থক্যটা
পড়বেন। আমরা এটা এটা সহজ, এটা পড়ে ফেলছি। তারপরে কোথায় আছে, কার বডিতে আছে জিন, কোন জিনে এক্সপ্রেস করে, তারপরে কয়টা এলিল আছে, কি মাল্টিপল এলিল আছে, দেখেন এইগুলো সবার সমান, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবেন। তারপর কোথায় আছে সেল ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা বলে দিছি, এটা কোথায় আছে আর এটা কোথায় আছে আমরা জানি। ক্লাস 1 কোথায় আছে একটু আগে বললাম, এবং ক্লাস 2 কোথায় আছে সেটা আমরা বললাম। তারপর হচ্ছে প্রেজেন্ট কি বলছে যে ক্লাস 1, হ্যাঁ ক্লাস 1 প্রেজেন্ট পেপটাইড অ্যান্টিজেন 2, একটু আগে আমরা বলছিলাম না যে CD8 পজিটিভ কি করে, ভাইরাল এপিটোপ, সে কি করে ইমিউনো সার্ভিলেন্স করে, CD8 পজিটিভ সেল ইমিউন সার্ভিলেন্স করে এবং ফাইন্ড আউট ভাইরাল এপিটোপ অ্যালং উইথ MCH1। এইটু আমরা বলে আসছি না, অনেক ডিটেলসে বলে আসছি। তাইলে ক্লাস 1টা হচ্ছে CD8টা ক্লাস 1 এর মাধ্যমে ভাইরাল ইনফেক্টেড সেলকে ধরতে পারে। আর CD4 কে আমরা কি বলছিলাম, CD4 সব সময় ক্লাস 2 এর সাথে। রুল অফ 8, 4 দুগুণে 8, 8 একে 8, এটা হচ্ছে রুল অফ 8। আচ্ছা, আর কি লাগবে এখান থেকে? আর কোনো জিনিস এতটা ইম্পর্টেন্ট না, আমরা এতটুকু এত বেশিও পড়বো না যেটা আমরা মনে রাখতে পারবো না। মনে রাখতে পারবো না যে জিনিসগুলো আমরা সেগুলো পড়বো না, ঠিক আছে? আচ্ছা, HLA টাইপিংটা একটু দেখতে হবে। HLA টাইপিংটা একটু দেখবো। ইট ইজ আ প্রসিডিউর বাই হুইচ মেক সেল টিস্যু বিটুইন ডোনার এন্ড রেসিপিয়েন্ট। আমরা বলছি না যে HLA সবার এতটাই আলাদা আলাদা, প্রত্যেক মানুষের আলাদা থাকে, একদম ডাইভার্স, কিন্তু তারপর আমরা ম্যাচ করার চেষ্টা করি যে মেজরিটি ম্যাচ করা গেল কিনা। মেজরিটি ম্যাচ করলে আমরা এটাকে ট্রান্সপ্লান্ট করি। ইউজটা পড়বেন, ইউজটা পড়ে ফেলবেন। আচ্ছা, HLA ক্লাস 1 টাইপ বাই কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট, এগুলো এত কঠিন জিনিস আসলে পরীক্ষাতে আসে না, কঠিন জিনিস পরীক্ষাতে আসে না। এই জিনিসগুলো একটু পড়বেন। পেশেন্ট আর ম্যাচড এবিও ব্লাড গ্রুপ বাট কি ব্লাড গ্রুপ এন্ড সাইজ বাট ডু নট রিকোয়ার HLA ম্যাচিং উইথ ডোনার এজ হচ্ছে লিভার। লিভার ইজ এ কি বলে ইমিউনো প্রিভিলেজড অর্গান, এইটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, কম্পেয়ার উইথ হার্ট এন্ড কিডনি। তাহলে লিভার হচ্ছে ইমিউনো প্রিভিলেজড অর্গান। আচ্ছা, আর HLA ম্যাচিং করা লাগে না কোনটাতে বলেন তো? কর্নিয়াতে, হ্যাঁ কর্নিয়াতে HLA ম্যাচিং করাই লাগে না। আর ইমিউনো প্রিভিলেন্সের মাধ্যমে খুব সহজে ডোনেশন করা যায়। কাকে ডোনেশন করা হচ্ছে? ইমিউনো প্রিভিলেন্স অর্গান হচ্ছে লিভার। আচ্ছা, HLA matching, এখানে দেখেন HLA matching is more beneficial for living related kidney transplant than other kind of transplant। মানে HLA matching is more beneficial for living related kidney transplant than other kind of transplant, and survival improves with increased number of loci matched। আমরা বলছি না সব তো ম্যাচ করবে না, যত বেশি ম্যাচ করতে পারবে তত বেশি কিডনি ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হবে, এই কথাটা বলছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, এখন আবার আমি কষ্ট করে জানাইতে যাচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, এই জিনিসগুলো পরীক্ষাতে বেশ কয়েকবার, এই কঠিন কঠিন ছকটা পরীক্ষাতে আপনার অনেকবার আসছে, হ্যাঁ। বিশেষ করে আপনার কোনটা আসছে জানেন? এই যে কই গেল, একটু আগে দেখলাম যে বিশেষ করে আপনার এই যে B7, হ্যাঁ, DR3, DR4, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষাতে আসছে। এখন আমি বলবো যে আপনারা যদি সব পড়া গুছাই ফেলে এই জিনিসটা পড়তে পারেন তাহলে অবশ্যই পড়বেন, কিন্তু সব পড়া গুছানোর আগে আপনি এত কঠিন জিনিস পড়তে যাবেন না। সব পড়া শেষ হয়ে গেলে আপনি এই জিনিসগুলো গুছাবেন, কিন্তু আমি কখনোই বলবো না যে এটা রেসিডেন্সি ডিপ্লোমাতে আসে নাই, হ্যাঁ, এগুলো কিন্তু রেসিডেন্সিতে পরীক্ষার প্রশ্ন। আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো, একটু দাঁড়ান। একটা সেকেন্ড ওয়েট করেন, একটা সেকেন্ড ওয়েট করেন। এই যে দেখেন, এই যে আপনার বইয়ের পিছন দিকে অটো ইমিউনিটির মধ্যে দেখেন, অটো ইমিউনিটির মধ্যে কতগুলা প্রশ্ন পরীক্ষাতে আসছে। এই যে অটো ইমিউনিটি দিয়ে পুরা পরীক্ষাতে ভর্তি, হ্যাঁ। অটো অ্যান্টিবডি, এই যে অটো অ্যান্টিবডি এবং অটো ইমিউনিটি দিয়ে এত প্রশ্ন পরীক্ষাতে আসছে এবং সেখানে এখান থেকে উদাহরণ চলে আসছে। তো
এই যে সিলেক্টিভ টি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, তারপরে হচ্ছে প্রাইমারি ইমিউন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। এই জিনিসগুলো পরীক্ষাতে এতবার আসছে যে আমি এখন আপনাদের এইটা কিন্তু 2 স্টার দিয়ে আপনার বিশেষ করে রেসিডেন্সির জন্য এই জিনিসটা আপনাকে পড়তে হবে। এর মধ্যে যে DR3, DR4 এবং HLA 27 এই জিনিসগুলো কিন্তু বেশি পরীক্ষাতে আসছে। কিভাবে আসছে? ক্লাস 1 এবং ক্লাস 2 অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডারের মধ্যে আসছে। আচ্ছা, এই যে একটু আগে আপনাদেরকে আমি পিছন থেকে ছবি দেখায় আসলাম, এই যে ডিসিজ মিডল ইনফিনিটি স্টার, এটা থেকে আমি অসংখ্য প্রশ্ন পাইছি। ডিসিজ মেডিয়েটেড টি সেল, হ্যাঁ টি সেলের দিয়ে কি কি ডিজিজ হয়, বা এরপর ডিজিজ পোস্টুলেটেড বাই অটো ইমিউন। একটু আগে আমি আপনাদেরকে উদাহরণ দেখায় আসছিলাম যে অটো ইমিউন ডিজিজ এবং টি সেল মেডিয়েটেড ডিজিজ, অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ, প্রত্যেকটা থেকে প্রশ্ন 2টা-3টা করে করে পরীক্ষাতে আসছে। সো এটা আপনি বলবো ইনফিনিটি স্টার দিয়ে আপনি পড়া শেষ করে এই জিনিসটা অন্তত টি সেল মেডিয়েটেড ডিজিজ, অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ, অটো ইমিউন ডিজিজের উদাহরণ আপনাকে পড়ে ফেলতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে আসছে। আপনি যদি একটু পরে আপনি প্রশ্নগুলো সলভ করেন, আপনি অসংখ্য প্রশ্ন এখান থেকে পাবেন। আচ্ছা, এটা FCPS এর জন্য না লাগে না, কিন্তু এই যে আপনি লিভার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আপনি কি লিখছে দেখেন, এই যে do not require HLA matching with donor as the liver is relatively immunoprivileged organ, এই জন্য লাগে না। এই লাইনটা পড়ে ফেলবেন এখান থেকে। আচ্ছা, এরপরে দেখেন এই যে ইমিউনো ডেফিসিয়েন্সি, এইটা থেকে অসংখ্য প্রশ্ন আমি এখন বের করে দেখাবো একটু পরে, যেখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। বি সেল, FCPS, এমনকি FCPS এর জন্য এইটা লাগে। আমরা যেহেতু ডিপ্লোমা রেসিডেন্সি ক্লাস করবো, এটা আবারও ইনফিনিটি স্টার, আপনাদের কিচ্ছু করার নাই। কঠিন প্রশ্ন পরীক্ষাতে আসলে এখান থেকে প্রশ্ন আসবে, এটা পড়তেই হবে, এটা ভালো করে মুখস্থ করতে হবে। বি সেল মেডিয়েটেড ডিজিজের নাম, তারপর টি সেল মেডিয়েটেড ডিজিজের নাম, কম্বাইন্ড বি সেল টি সেল, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, ফেগোসাইট, এটা একটু কম আসছে, এটা একটু রিডিং করতে পারেন। কিন্তু কমপ্লিমেন্ট বি সেল টি সেল এবং বি সেল টি সেল, কম্বাইন্ড বি সেল টি সেল এবং কমপ্লিমেন্ট অনেকবার পরীক্ষাতে আসছে। আপনারা এটাকে ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। একটা সেকেন্ড দাঁড়ান। আমি একটু কয়েকটা প্রশ্ন বের করি, একটু দাঁড়ান। ইমিউন ডেফিসিয়েন্সি থেকে আমি একটু আগে প্রশ্ন মানে আপনার জন্য বের করে রাখছি। এই যে আপনি যদি এটা দেখেন, এই যে ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এটা পরীক্ষাতে আসছে। বি সেল ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট, এই যে দেখেন, এই যে আপনার বি সেল ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট। তারপরে দেখেন অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, আচ্ছা এটা লাগবে না, এটা না। এই দেখেন কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ টি সেল ইমিউন ডেফিসিয়েন্সি, দেখেন MS, MD, MS সবখানে এই প্রশ্ন আসছে যে টি সেল ইমিউন ডেফিসিয়েন্সি, এই দেখেন কত ইম্পর্টেন্ট স্টার। তারপরে দেখেন যে এই যে ইমিউনো ডেফিসিয়েন্সি আবার প্রশ্ন আসছে। এক্সাম্পল অফ টি সেল ডিফেক্ট কতবার পরীক্ষাতে আসছে, হ্যাঁ। তারপরে দেখেন এই যে আবার আসছে টি সেল ডিপ্লিশন আসতেই আছে। তাহলে টি সেল ডিপ্লিশনটা হচ্ছে আপনার মোস্ট কমন, হ্যাঁ। 1 নম্বরে পড়তে চাইলে এটা পড়বেন, তারপরে এইটা এবং তারপরে এইটা। আচ্ছা, এই যে একটু আগে আমি বলছি না HLA B27টা পড়বেন পরীক্ষাতে, HLA B27 আসছে। আমি এই যে একটু আগে আমরা দেখাই দিলাম না, এই যে HLA B27, এখান থেকে একটা পড়তে চান তাহলে HLA B27 পড়বেন, কারণ HLA B27 হচ্ছে 3বার পরীক্ষাতে আমি পাইছি, 3বার পরীক্ষাতে HLA B27 পড়বেন। সবগুলো না পড়তে পারলেও HLA B27টা আপনি পরীক্ষার আগে পড়ে যাবেন, মুখস্থ করবেন। এই যে দেখেন সবচেয়ে ঝামেলার প্রশ্নটা দেখেন, এই যে সবচেয়ে ঝামেলার প্রশ্ন দেখেন, HLA অ্যাসোসিয়েটেড দেখেন এখানে কিন্তু দেখেন DR3ও আপনাকে পড়ায় ছাড়লো, DR3 পড়ায় ছাড়লো, B27 পড়ালো, DR4 এবং DR4। এখন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু ছেড়ে দিতে হয়। দেখেন আপনি ধরে HLA B27